মানিকতলার টিকিটটাও দিতে পারলেন না, উত্তর কলকাতার টিকিটটাও দিতে পারলেন না, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যাদের মানে যারা অসতিবর বৃদ্ধ, অসুস্থ, তাদেরকেও আবার আটকাতে পারলেন না। ফলে সব মিলিয়ে একটা ব্যথা আছে। তো সেখানেই বোঝা যায় যেটা আসলে রাজনৈতিক বিরোধী। একদম রাজনৈতিক বিরোধী, এটা একদম দৃঢ়তার সঙ্গে বলছেন। কেন আমার গলা কাঁপছিল? এটার মধ্যে দিয়ে তিনি পিসির সমালোচনা করে বোঝাতে চেয়েছেন যে সরকার দ্রুততার সঙ্গে কাজ করে না, মানুষের সমস্যার সমাধান হয় না, মানুষের কাজ হয় না। হ্যাঁ, এখন উনি গরু চুরি করে এখন যদি উনি আবার চোর ধরতে বেরোন, সেটা সাধারণভাবে তৃণমূলের কর্মীরা মানতে চাইবে না। 30 কোটি টাকা প্রভাবশালীর সম্পত্তিতে অ্যাকাউন্টে ঢুকেছে, তুমি যখন পেয়েছো সেই প্রভাবশালীকে কেন কান ধরে টেনে আনুনি? এখন ভোট তৈরি হয়েছে, ভোট হলেই চোরগুলো যেতে। শুভেন্দু অধিকারী একটা আবেগের নাম আছে। শুভেন্দুবাবু বললেই তো আর হলো না কাল সকাল থেকে আমি আর সাংগঠনিক ব্যাপারে নেই। আমরা তো সবাই তাকে ঘিরে বসে থাকি, আমরা তো তাদের উপর নির্ভর করি। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে সাময়িক ছুটি নিচ্ছেন, পেছনে কি কারণ থাকতে বলে? দেখুন, ওনার পেছনে কি আছে না আছে আমি কি করে বুঝবো? ওনার পেছনে ইডি সিবিআই আছে, ওনার পেছনে কয়লা গরু আছে, এগুলো আমরা জানি। কিন্তু ওনার পেছনে রাজনীতিতে কোনো ধাক্কা, পারিবারিক কোনো বিবাদ, বিসংবাদ, এসব খবর তো আমাদের কাছে থাকার কথা না। ওনাদের বাড়িতে একটা সমস্যা আছে, এটা আমি জানি। ব্যানার্জি বাড়িতে রাজনৈতিক কারণে আছে। সবাই বলে আমার চাই, আমার চাই, আমি খাবো, আমি খাবো। কিছুদিন আগে ওনার এক ভাই হঠাৎ দিল্লি চলে গেলেন, তারপরে পিসিমা তাকে আবার ত্যায্য ভাই করলেন, তারপরে আবার হঠাৎ করে পিসিমার মাথা ফেটে গেল, একটা কথাও বললেন না, একটা কথাও বললেন না। ভাঙা পায়ের কথা উল্লেখ করতে পারেন, সারা মাথায় বুলেটের কথা উল্লেখ করতে পারে, কবে খেয়েছে সেটা বলতে পারবো না, হ্যাঁ, সারা শরীরের অপারেশনের কথা উল্লেখ করেন, কিন্তু কোথাও কিভাবে উনি বাড়িতে হোঁচট খেয়ে পড়লেন না কি ঘটনা ঘটলো সেটা নিয়ে, মানে ওই পুশ বিহাইন্ড যে শব্দটা প্রথমে মেডিকেল ডিরেক্টর সম্ভবত যে চিঠিটা মানে যে রিলিজটা করেছিলেন, তারপর অদ্ভুত কারণে প্রত্যাহারও করে নিয়েছিলেন, সেগুলো নিয়ে কি ঘটনা ঘটেছে না ঘটেছে আমাদের কাছে কেউ ক্লিয়ার নয়। কিন্তু আমরাও তো কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, বাড়িতে যে সমস্যা আছে এটা বোঝা যায়। সমস্যাটা কিসে? সমস্যাটা হচ্ছে পিসি তুমি রিটায়ার করো ভাইপোর কাছে। ওর অন্য ভাইদের কাছে কি এক ভাই কাউন্সিলর করে দিয়েছে, তার বউকে সে সন্তুষ্ট হয়ে গেছে, আরেক ভাইয়ের দীর্ঘদিনের ইচ্ছে সে এমপি হবে, হতে পারেনি। এখন ভাইপোর তো আর এমএলএ এমপি হওয়ার ইচ্ছে নেই, ভাইপোর ইচ্ছে এখন আরো উঁচুর দিকে নজর। তো তার নজর একটাই, বাংলার মসনদ তার চাই, নবান্নের গদিতে তাকে বসতেই হবে। সে এইবারে ধরুন যখন কংগ্রেস বলে দিয়েছিল যে আমরা সরকার গড়বো না, তখন সে অনেক নেতার দরজায় দরজায় গিয়ে কলিং বেল বাজিয়েছে, কেউ দরজা খুলেছে, কেউ দরজা খুলেনি, এটা হতে পারে। কিন্তু সে চেয়েছিল কি তাকে কোনোভাবে সরকারের ভেতরে ঢুকতে হবে। সরকারের ভেতরে ঢুকলে তার কি কি লাভ? এক হচ্ছে পিসিকে বাংলা থেকে দিল্লিতে ঠেলে দেওয়া যাবে। দুই, পিসি দিল্লিতে বসে সিবিআই ইডিকে কন্ট্রোল করে সমস্ত দুর্নীতির যা তদন্ত যেগুলো আটকে আছে, যেগুলো স্লোতে হচ্ছে বলে অভিযোগ উঠছে, সেগুলোকে একেবারে চিরতরে ধামাচাপা দিয়ে দেবেন, ফাইল লোপাট করে দেবেন। কিন্তু এগুলো কোনোটাই হয়নি। ফলে স্বাভাবিক তার মনে কিছু ব্যথা আছে, তার মনে কিছু যন্ত্রণা আছে। হ্যাঁ, এখন সেই সব কি কারণে, বা এই ধরুন মানিকতলার টিকিটটাও দিতে পারলেন না, উত্তর কলকাতার টিকিটটাও দিতে পারলেন না, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যাদের মানে যারা অসতিবর বৃদ্ধ, অসুস্থ, তাদেরকেও আবার আটকাতে পারলেন না। ফলে সব মিলিয়ে একটা ব্যথা আছে। আর তার ধারণা হয়েছে যে তিনিই আজকের দিনের গেম চেঞ্জার। মমতা ব্যানার্জি আজকে ভ্যালুলেস, সমস্ত ভ্যালু তারই। হ্যাঁ, যদি এটা এটা একদম বোকা বোকা চিন্তা ভাবনা। মমতা ব্যানার্জি আছে তাই এখনো দলটা আছে, মমতা ব্যানার্জি বিনা ওই দলে কিচ্ছু নেই। তো এইসব মিলেমিশে তার একটা কোথাও সাময়িক বিরতি হয়েছে, হতে পারে। এবার সেটা মেডিকেল বিরতি কি কি বিরতি আমি বলতে পারবো না। আমি যেটা বুঝি ভাই, দেখো, সহজ সরল কথা আমার চোখে হচ্ছে, যে লোকটা মেডিকেল বিরতি তো আর আগে থেকে বলা যায় না। আমি চোখের ডাক্তার দেখাতে যাব, আমি মাথার ডাক্তার দেখাতে যাব, ওগুলো ঠিক আছে, আমি দেখাতে যাব 3 দিনে চলে আসবো। আমি বিরতি চাইছি যখন, তখন তোমাকে ভাবতে হবে যে এটা প্রিফিক্সড। আর মেডিকেল কখনো কি প্রিফিক্সড হয়? মেডিকেল তো প্রিফিক্সড হয় না। তো সেখানেই বোঝা যায় যে এটা আসলে রাজনৈতিক বিরতি। এমনি আমার বিশেষ কিছু বলার বিরতি, এটা একদম দৃঢ়তার সঙ্গে বলছেন। কেন আমার গলা কাঁপছিল? না না, আপনি তাহলে ঠিকই আছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলছেন যে তিনি, আমি কোট আনকোট বলছি, তিনি বলছেন আমি আশা করি রাজ্য সরকার দ্রুততার সঙ্গে কাজ করবে এবং মানুষের সব সমস্যার সমাধান করবে। এটার মধ্যে দিয়ে তিনি পিসির সমালোচনা করে বোঝাতে চেয়েছেন যে সরকার দ্রুততার সঙ্গে কাজ করে না, মানুষের সমস্যার সমাধান হয় না, মানুষের কাজ হয় না। হ্যাঁ, এখন উনি গরু চুরি করে এখন যদি উনি আবার চোর ধরতে বেরোন, সেটা সাধারণভাবে তৃণমূলের কর্মীরা মানতে চাইবে না। যতই তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলুক, কেউ মন থেকে বলে না। তৃণমূল আজকে যারা করছে বেশিরভাগ লোকই হয় পেটের দায় নয় পিঠের দায়। তারা যেমন ধরুন অফিসের বসকে পছন্দ না হলেও তাকে মানতে হয়, তাকে দেখলে উঠে দাঁড়াতে হয়, ঠিক সেরকম ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মন থেকে ভালো না বাসলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূলের বহু বর্ষিয়ান নেতাকেও আজকের দিনে দাঁড়িয়ে বলতে হয়। উপায় নেই, কিন্তু কি করবে, যে কোম্পানিতে চাকরি করছে সেই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, সিইও, তাদের কথা তাদের শুনতে হবে, তাই তারা এই ধরনের কাজকর্ম করে। লিপস অ্যান্ড বাউন্স, যে লিপস অ্যান্ড বাউন্স বারবার আমরাও ভাবছি যে লিপস অ্যান্ড বাউন্সে কি 7.5 কোটি টাকার হয়? মাত্র 7.5 কোটি টাকা সিজ করেছে। মজাটা হচ্ছে ভাইপোর কোনো সামান্যতম কোনো পান থেকে চুন খসলেই ভাইপো দৌড়ে চলে যান সুপ্রিম কোর্টে। লিপস অ্যান্ড বাউন্সে তার 7 কোটি টাকা ইডি নিয়ে চলে গেছে। যদিও এই টাকাটা নিয়ে যাওয়া নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, যে এই সামান্য 7 কোটি টাকা, যে হাজার হাজার কোটি টাকার যেখানে গল্প শুনি আমরা, এক একটা সিকিউরিটির কাছে শুনি এত কোটি তত কোটি গল্প শুনি, বালুর এত কোটি গল্প শুনি, আর সিজ করার সময় মাত্র 7 কোটি টাকার প্রপার্টি সিজ। এগুলো আমাদেরও ভালো চোখে দেখি না, বাট আমরা প্রত্যাশা করি লেট বেটার দ্যান নেভার, সবুরে মেওয়া ফলে। নিশ্চয়ই ভাইপো আজ না হলে কাল জেলে যাবেই, এটা আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি। ডিলেড বাট নট ডিনাইড। আপনার কথা সূত্র ধরেই বলবো, বিচারপতি অমৃতা সিনহা রীতিমতো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ভৎসনা করে বলছেন যে একদিকে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার ফল, সেটা কি হলো, তার নিয়ে অগ্রগতি কি হয়েছে তদন্তের, সেই প্রশ্ন করছেন তিনি। এবং রাজ্যের রিপোর্ট এখনো না আসায় রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি সিনহা। আমরাও, বাংলার মানুষও যথেষ্ট অসন্তুষ্ট এই বিষয়টা। বাংলার মানুষও কেউ খুশি নয় যে এই কাকুর গলা কাকুর গলা কাকুর গলা করে সেই গলার স্বর মিলল, তারপর সেই গলার মেলার রেকর্ড হায়দ্রাবাদ, পুনে এসব ঘুরে মুড়ে তারপর তার সমস্ত কিছু রিপোর্টও চলে এলো, কিন্তু রিপোর্টটা এসে লাভ কি হলো? এই যে এত তোলপাড় হয়ে গেল, কাকু একবার এই বেডে চলে যাচ্ছে, একবার আইসিইউতে বাচ্চাদের বেডে শুয়ে পড়ছে, তাকে আজকে নেওয়া যাচ্ছে না, কালকে নেওয়া যাচ্ছে না, এই ঘটা করে যে কোমরে দড়ি দিয়ে নিয়ে যাওয়া হলো, তারপর রেজাল্টটা কি? আমরা তো কাকুর জেল চাই না, কাকুর ভাইপোর জেল চাই। কাকুরা তো বোর্ডের পেয়ারা, ছোট ছোট দাবার বোর্ডে, এই দাবার বোর্ডে গুলোর শাস্তি তো আমরা চাইছি না, আমরা আসল আসামির শাস্তি চাই। আগামী 30শে জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, এই মামলার ভবিষ্যৎ এই তো দিনের পর দিন ডেট, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ তো হয়েই যাচ্ছে। ফলে বাঙালিও একটু হতোদ্যম হয়ে পড়েছে, আমরাও খানিকটা হতাশ, এটা এই অস্বীকার করার কোনো জায়গা নেই। বাট আমি স্টিল বিশ্বাস করি অনেক কারণ থাকতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি পাপ বাপকেও ছাড়ে না। নরেন্দ্র মোদী যতক্ষণ প্রধানমন্ত্রী আছেন ততক্ষণ শাস্তি পেতেই হবে, টুডে অর টুমরো। প্রাথমিক দুর্নীতি মামলায় বিস্ফোরক দাবি করলো সিবিআই জানাচ্ছে যে দুর্নীতি 30 কোটি টাকা ঢুকেছে প্রভাবশালী কোম্পানিতে। আর এইগুলো না আর শুনতেও ভালো লাগে না, একটা জায়গায় গিয়ে থামতে ইচ্ছে করে। 30 কোটি টাকা প্রভাবশালীর সম্পত্তিতে অ্যাকাউন্টে ঢুকেছে, তুমি যখন পেয়েছো সেই প্রভাবশালীকে কেন কান ধরে টেনে আনোনি এখনো? তোমার কাছে যখন ডকুমেন্ট আছে, তুমি যখন বলছো এই কথা, তার মানে তুমি নিশ্চয়ই বানিয়ে বলছো না, হঠাৎ করে একটা বানানো গল্প বলছো না। এবার আমার প্রশ্ন হচ্ছে, সেই 30 কোটি টাকার যে লোকটা বেআইনি ভাবে যে টাকাটা ঢুকলো, সেই লোকটার কলার ধরে কেন হিড় হিড় করে এখনো টেনে নিয়ে এলো না? আইন তো সবার জন্যই সমান, এই কথা তো আমরা শুনেছি। এটা দুর্ভাগ্য, কিন্তু এটাই সত্যি। সজলদা, রাজ্যের 121টি পুরসভার মধ্যে 69টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী কি চিন্তায় আছে? সেটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন, আমি কি করে বলবো? এখন যারা চুরি করে যেতে, তারা ভাববে যে তারা যতদিন চুরি করবে ততদিন জিততে পারবে, তাই তাদের আর কোথায় এগিয়ে আছে কোথায় পিছিয়ে আছে তাই নিয়ে তাদের ভাবনা চিন্তা করার বিশেষ মানে অবকাশও নেই, ইচ্ছেও নেই। আপনি বলুন তো, আমরা কি করি? আমি আমার এলাকায় একখানা পার্টি আমরা 14 ভোটে পিছিয়ে, আমরা কি ভাবনা চিন্তা করছি? আমরা ভাবনা চিন্তা করছি এই 14টা ভোট কিভাবে আমি মেকআপ করতে পারি আগামী নির্বাচনে, যাতে এই 14 ভোটকে ডিঙিয়ে যাতে ওখানে একটা ভালো রেজাল্ট করা যায়। কিন্তু আপনি দেখুন তৃণমূলীরা কি করছে। তৃণমূলীরা লোকসভা জিতেছে, কিন্তু একটা পার্টিকুলার বুথ থেকে যদি রেজাল্ট খারাপ হয়, তাহলে একটা আবাসনকে টার্গেট করে সেই আবাসনের ভেতরে কোথাও
অটো নিয়ে ঢুকে পড়ছে তৃণমূলের নেতা নেত্রীরা, কয়েকশো অটো, কোথাও বাড়ির গেটে জঞ্জাল ঢেলে দিয়ে আসছে। আর দক্ষিণ কলকাতা তো সবার ওপরে, সারা রাত ধরে বোতল মারছে, মদ খাচ্ছে আর বোতল মারছে, বোতল বাজছে আর মদ খাচ্ছে। এই যে কালচার, পুলিশেরও দেখা নেই, কারোরও দেখা নেই, এই যে পরিস্থিতি। এখানে দাঁড়িয়ে আপনি যদি কিছু সিটে হেরে থাকে, কিছু সিটে পিছিয়ে থাকে, ভাবছে এরপরে পুরসভার নির্বাচন হবে, পুরসভার নির্বাচন যখন হবে সে নির্বাচন তো বেঙ্গল পুলিশকে দিয়ে হবে, আর বেঙ্গল পুলিশ তো আমার চাকর বাকর, যা বলবো তাই করবে। তো লুটের ভোট হলে, দুর্নীতির ভোট হলে, সাইন্টিফিক রিগিং মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন সিপিএম এর বিরুদ্ধে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সিপিএম এর আদর্শ ছাত্রী, তিনি করে দেখাচ্ছেন প্রতিদিন। সাইন্টিফিক রিগিং কারে কয় দেখে নাও। কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডের মধ্যে 47টিতে পিছিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস, অথচ 2021 সালের ডিসেম্বর মাসে পুরসভা নির্বাচনে কলকাতার 132টি ওয়ার্ডে জিতে নেয় তৃণমূল কংগ্রেস। মাত্র 2.5 বছরের ব্যবধানে কেন কলকাতা? না, আপনি আবার বুঝছেন না, 19 সালেও বিজেপি এগিয়েছিল, 19 সালেও বিজেপি এগিয়েছিল অনেক সিটে, কিন্তু এই যে পুরসভার ভোটের কথা বলছেন, ওটা ভোট হয়েছে নাকি? ও তো লুট হয়েছে, জোর যার মুল্লুক তার। আমাদের এলাকায় আমাদের মানুষের জনশক্তির সঙ্গে সঙ্গে আমাদের কর্মীদের পেশি শক্তি মিলিতভাবে সেই জিনিসগুলো লুট আটকাতে পেরেছি বলে আমরা জিতেছি। যেখানে যেখানে 5-7টা জায়গায় যেখানে আটকাতে পেরেছে বিরোধীরা, সেখানে জিতেছে, আর বাকি জায়গায় সব হরিণ লুট করে নিয়েছে। ভোট তৈরি হয়েছে, ভোট হলেই চোরগুলো যেতে, যারা মানুষের কাজ না করে শুধু টাকা তুলেছে মানুষের থেকে, এলাকার মানুষের থেকে, যারা তারা ভোটার তাদের থেকে যারা প্রতিদিন টাকা তুলেছে, তারা কখনো জিততে পারে? অথচ তারাই জিতেছে। সামনে 4টি কেন্দ্রে উপনির্বাচন, বিজেপি, তৃণমূল আর বাম কংগ্রেসের ফলাফল কি হতে পারে? আমার ধারণা 4টি কেন্দ্রেই মধ্যে 3টে তো নিশ্চিত বিজেপি জিতবে, চতুর্থটাতেও বিজেপি জেতার সম্ভাবনা প্রবল। 3টে নিশ্চিত, আর একটা মানে প্রবল সম্ভাবনা জেতার। আর সিপিএম থার্ড ছিল, থার্ডই থাকবে, জামানত থাকবে না, আর কি, আর তৃণমূল সেকেন্ড থাকবে। আসলে তো মানিকতলা কি এবার তবে বিজেপি? আমি তো বললাম যে চারটে হওয়ার সম্ভাবনা প্রবল। আমি কোনটা তার মধ্যে আছে কোনটা নেই আমি বলিনি, মানে 3টে শিওর আর একটা প্রবল। তো এটা স্বাভাবিক, কিন্তু বাড়ির ভেতরে লড়াই হচ্ছে। এই টিকিটকে কেন্দ্র করে পিসি ভাইপোরও লড়াই যেমন চলছে, এই টিকিটকে কেন্দ্র করে সেরকম পান্ডে বাড়ির ভেতরেও লড়াই চলছে। তো স্বাভাবিকভাবেই দেখা যাক, মা যেতে না মেয়ে, আপনি যে পিসি যেতে না ভাইপো। দুটো ওয়ার্ডে 16,000, এর আগে দুটো ওয়ার্ড 16 এবং 31, এই ওয়ার্ডে বিজেপি জিতেছে। শ্রেয়া পান্ডের না দাঁড়ানোটা বিজেপির ক্ষেত্রে কত সুবিধা হবে বলে? শ্রেয়া পান্ডের দাঁড়ানো না দাঁড়ানো নিয়ে আমাদের কি যায় আসে? সিটটা যে এত সহজ নয়, সিটটা যে তৃণমূলের জন্য খুব সহজের সিট নয়, সেটা গত লোকসভার ফলাফল বলেছে। দ্বিতীয়ত সবচেয়ে বড় বিষয় যেটা, মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সিটের জন্য, 4টে সিটের নির্বাচনে একটা সিটের জন্য সমস্ত এলাকার ছোট বড়, চারানা আটানা আদুলি 1 টাকা সব লেভেলের নেতাকে ডেকে পাঠাতে হয়েছে। ডেকে পাঠিয়ে তিনি স্থির করেছেন কে ইলেকশন এজেন্ট, কে কনভেনার, কে কোন সমস্ত কে কি কাজ করবে, কে ভোট লুট করবে, সব দায়িত্ব তাকে ভাগ করে দিতে হয়েছে। ফলে এই মানে আপনার নবান্নে ডেকে এই ধরনের মিটিং থেকে উনি যে আলোচনাটা, মানে উনি যেটা করেছেন, যে সেট আপটা করেছেন, তার থেকে বোঝা যায় যে তৃণমূল মোটেও স্বস্তিতে নেই ওখানে। মানিকতলায় সম্ভাব্য বিজেপি প্রার্থী এটা দল বলতে পারে, অনেকের নাম শোনা যাচ্ছে, এটা দল ডিসাইড করে। শুভেন্দু অধিকারী, আমরা দেখলাম গতকাল বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথা উঠে আসছিল। এবার তিনি দাবি করলেন যে সংগঠনের কাজে তেমন আগ্রহী নন, এমনকি সংগঠনের কাজে হস্তক্ষেপ করেন না। ঠিক এই মন্তব্য করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী একটা আবেগের নাম আছে, বিজেপির যুব সমাজের আবেগের নাম শুভেন্দু অধিকারী। আর যারা রাজনীতি করেন তারা জনজীবন যাপন করেন, ব্যক্তি জীবন তাদের খুব একটা থাকে না। তো শুভেন্দুবাবু বললেই তো আর হলো না, কাল সকাল থেকে আমি আর সাংগঠনিক ব্যাপারে নেই, আমরা তো সবাই তাকে ঘিরে বসে থাকি, আমরা তো তাদের উপর নির্ভর করি, আমরা একটা দল করি, নিশ্চয়ই দলে যারা যারা আছেন দলের পদে আমরা তাদেরও যেমন সম্মান স্বীকৃতি দিই, সেরকম শুভেন্দুবাবুর লড়াইকেও আমরা কুর্নিশ জানাই। অতএব আমি কাল থেকে আর করব না,
আমি কাল থেকে আর নেই, এগুলো অভিমানের ব্যাপার। যে দল হারে দেখবেন সেই দলের কোচ রিজাইন করতে চায়, সেই দলের কর্মীরা সেই দলের তাঁবুর কাছে এসে বিক্ষোভ দেখায়, হ্যাঁ, সেই দলের ভেতরে তাঁবুর ভেতরে অনেক ঝগড়া ঝঞ্ঝাট হয়, এগুলো হয়, হারলে পরে এগুলো খুব স্বাভাবিক। দাদা, রাজনৈতিক মহলের একাংশে একটি খবর পাওয়া যাচ্ছে যে জল্পনা শোনা যাচ্ছে বিজেপির এই রাজ্যে যে লোকসভা নির্বাচনে এই বিপর্যয় কিছুটা আসন সংখ্যার যে এদিক ওদিক দেখুন, বিজেপির বিপর্যয় যেটা আপনি ব্যাখ্যা করছেন সেটা একটা সংখ্যাতত্ত্বের জাগলারি। আমাদের কিছু সিট কমেছে। আপনি বলুন তো বিপজ্জনক কোনটা বেশি, সিট কমা না ভোট কমা? আপনি আমায় বুঝিয়ে বলুন, সিট কমা না ভোট কমা? আমি আপনাকে বুঝিয়ে বলছি, পার্সেন্টেজ কোনো অঙ্কে যাচ্ছি না। গতবার আমরা পেয়েছিলাম 2,28,00,000 ভোট, এবারে পেয়েছি 2,33,00,000 ভোট বোধ হয়। 5 লাখ ভোট আমরা বেশি পেয়েছি। ঠিক তেমন ভাবে এবারে সিপিএম তৃণমূল গতবার যা ভোট পেয়েছিল তার থেকে 5-6 লক্ষ ভোট কম পেয়েছে। আপনি কোনটাকে অ্যালার্মিং ধরবেন? নিশ্চয়ই সিট হারা জেতা এগুলো সাময়িক, এতে ব্যথা আছে, দুঃখ আছে, এতে অন্য দলের দুয়ো দেওয়া আছে, বাঁদর নাচ দেখা আছে, সহ্য করার একটা কঠিন সময় আছে, সব ঠিক আছে। কিন্তু আমি আপনাকে পাল্টা প্রশ্ন করি, আপনি বলুন তো কোনটা বিপজ্জনক বেশি, সিট না পাওয়া না ভোট না পাওয়া? দাদা, যে প্রশ্নটা করবো যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে 75 দিনে 148টা সভা করলেন, তারপরেও কেন প্রবল আক্রমণের মুখে পড়তে হচ্ছে তাকে? না, আক্রমণের মুখে কোথাও শুভেন্দু বাবুকে পড়তে হয়েছে বলে আমার জানা নেই। এগুলো আপনার মিডিয়ার পাবলিসিটি। কোন বিজেপি কর্মী শুভেন্দু বাবুকে আক্রমণ করেছে আপনি আমায় বলুন? কোন বিজেপি কর্মী আক্রমণ করেছেন? কারা করেছেন? সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে দুটো ভাগ, একটা শুভেন্দুদার সৈনিক, একটা দিলীপ। ও যারা এগুলো এইসব শুভেন্দুদার সৈনিক, যারা দিলীপদার সৈনিক, তারা কতজন মাঠে নেমে পলিটিক্স করে আই হ্যাভ ডাউট। আর এগুলো ফেক কিনা, এগুলো তৃণমূলের সাইবার সেলের তৈরি করা কিনা সেটাও আমাদের জানা নেই। আপনি শুনুন, আপনার কাছে যখন স্বয়ং দিলীপ ঘোষ আছেন, যখন স্বয়ং সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী আছেন, তাদের সঙ্গে কথা বলুন না, তাদের মতামতটা দেখুন না, বা তারা কি বলছেন সেগুলো শুনুন না। আপনি ওই ফেসবুকে কার কে অনুগামী, সেই নিয়ে কে বলছে, হয়তো দেখা গেল দুটোই অ্যাডমিনই একটা সিঙ্গেল লোক, এ ওকে গাল দেয়, ও ওকে গাল দেয়, নিজেই দিচ্ছে দুটো, এগুলো করে মার্কেটে এটা প্রচার হতে পারে। এটা তৃণমূলের চক্রান্ত কিনা সেটা ভেবে দেখতে হবে। দাদা, আমার শেষ প্রশ্ন আপনাকে, পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে আপনার পছন্দ না? আমার পছন্দ বিজেপি, আমার পছন্দ কোনো ব্যক্তি না। এটা এর কোম্পানি নাকি? এটা কোম্পানি নাকি যে রতন টাটার পর সাইবার মিস্ত্রিকে করতে হবে? হ্যাঁ, এটা কোম্পানি নয়। এটা তাদের একটা আভ্যন্তরীণ সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে দিয়ে তারা বিচার বিবেচনা করবেন। হ্যাঁ, সর্বোপরি মাথার উপরে আরএসএস বলে একটা প্রায় 100 বছরের পুরনো এবং একটা অত্যন্ত শক্তিশালী সংগঠন, ভারতবর্ষের প্রত্যেক কোনায় যার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় সেরকম একটা সংগঠন আছে। দে উইল ডিসাইড।